সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো আছো তো সবাই? আচ্ছা, আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমরা বেশ কিছুদিন ধরে ভূগোল ক্লাসের ভূগোল বিষয়ের বিভিন্ন অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম এবং শেষ ক্লাসেও আলোচনা করেছি। আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম বলো তো? গত ক্লাসে আমরা যে বায়ুমণ্ডল অধ্যায়, বায়ুমণ্ডল অধ্যায়ের মূল বিষয়বস্তু আলোচনা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা সেই অধ্যায়ের বিভিন্ন বই থেকে যে অনুশীলনী ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনীর প্রশ্নগুলো আমরা তার সমস্যার সমাধান করার চেষ্টা করেছি এবং তোমাদের সবাইকে আমি বলেছিলাম যে তোমরা সবাই এই নির্দিষ্ট অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে নেবে। নোট ডাউন করলে তারপরে সেখান থেকে তোমরা যদি সেটা রেখে দাও, যে কোনো সময় তোমরা সে অধ্যায় সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে সেটা তোমরা সহজে সেখান থেকে কিন্তু পড়ে নিতে পারবে বা জেনে নিতে পারবে, তাই না? আচ্ছা, তো এইরকমভাবে আমি আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম গত ক্লাসে যে আমরা আজকে প্রশ্নোত্তর যে পর্ব, সেই প্রশ্নোত্তর পর্বের আজকে প্রথম পাঠ আমরা আলোচনা করব এবং দ্বিতীয় অংশে আমরা আরো কিছু যে প্রশ্নগুলো থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথম দিন কি আলোচনা করেছিলাম? প্রথম দিন আমরা বিকল্প ভিত্তিক যে প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ যে প্রশ্ন সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। বেশ কিছু প্রশ্ন, প্রায় 19-20টা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করেছি। আর তার সাথে আলোচনা করেছিলাম আমরা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, তাই তো? অর্থাৎ কলাম এ কলাম বি সঠিক উত্তরটি ম্যাচ করাতে হবে, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমি এখন একটু তোমাদের, যেহেতু সবাইকে বলেছিলাম তোমরা খাতায় নোট ডাউন করে নাও, জেনে নাও, বুঝে নাও, আমি তাহলে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে একবার একটু জিজ্ঞাসা করে নেব যে কারা কতটা ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে রেখে পেরেছো বা সেই প্রশ্নের উত্তরগুলো মনে আছে, সেইগুলো আমি একটু জেনে নেব। ঠিক আছে? আচ্ছা, প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে যে, হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্নটা একটু জিজ্ঞাসা করে নিই আমি তোমাদেরকে। সবাই একটু মনোযোগ সহকারে শোনো তোমাদের বন্ধুরা কি বলছে, আর তোমাদের সবাইকে আমি জিজ্ঞাসা করব একে একে, তো তোমরা সবাই একটু নিজেদের মতো করে সঠিক উত্তরটা অবশ্যই দেবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমি একটু করছি, সবাই একটু মনোযোগ সহকারে শোনো। সেটা হচ্ছে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয়, ঠিক আছে, তখন সেই জোয়ারকে কি জোয়ার বলা হয়? কে বলতে পারবে? কারা কারা বলতে পারবে? আচ্ছা, অনেকে হাত, যে কোনো একজন বলো। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সব থেকে কম হয় সেই অবস্থানকে কি জোয়ার বলা হয়? সেই অবস্থানকে পেরিজি জোয়ার বলা হয়, তাই তো? খুব ভালো বলেছো। আচ্ছা, আমাকে কেউ একটু বলো তো, এই পেরিজি জোয়ার যখন হয় তখন চন্দ্র এবং পৃথিবীর মধ্যে দূরত্ব প্রায় কত থাকে? 3,56,000 কিলোমিটার। একদম ঠিক বলেছ, 3,56,000 কিলোমিটার। তো এইটা হচ্ছে যখন চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সব থেকে কম হয় তখন এই জোয়ারটা হয়, এবং কাছাকাছি অবস্থানের জন্য কি হয়? একদম ঠিক, মাধ্যাকর্ষণ যে বল, সেই মাধ্যাকর্ষণ বল অনেক বেশি কাজ করে। বেশি কাজ করার জন্য এই সময় জোয়ারের জল বেশি উত্থিত হতে দেখা যায়। আচ্ছা, এবার একটু বলো তো, যে পৃথিবী ও চাঁদের দূরত্ব যখন সর্বাধিক হয় সেই অবস্থানকে কি বলা হয়? সেই অবস্থানকে বলা হয় অ্যাপোজি জোয়ার, তাই তো? এই যখন অ্যাপোজি হয়, যখন এই অ্যাপোজির যে অবস্থানটার কথা তোমরা বললে, এই অ্যাপোজি অবস্থানে পৃথিবী এবং
চাঁদের মধ্যে দূরত্ব কত হয়? প্রায় 4,13,000 কিলোমিটারের কাছাকাছি, তাই তো? হ্যাঁ, 4,07,000 8,000 আমরা বলবো, 4,07,000 কিলোমিটারটাই আমরা বলবো, ঠিক আছে? তাই 4,07,000 কিলোমিটার, এটা অ্যাপোজি অবস্থানে পৃথিবীর এবং চাঁদের দূরত্ব। আচ্ছা, জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল কত? অর্থাৎ জোয়ার এবং ভাটা যখনই হোক না কেন, আমি এখানে কিন্তু ভালো করে প্রশ্নটা বুঝবে, মুখ্য জোয়ার বা গৌণ জোয়ারের কথা বলছি না, যে কোনো জোয়ার হতে পারে এবং ভাটা হতে পারে। সেটা এই জোয়ার এবং ভাটার যদি প্রত্যেকের স্থায়িত্বকাল নির্ণয় করতে বলা হয় বা বলা হয় যে কতক্ষণ স্থায়ী হয়, তাহলে কত বলবো আমরা? 6 ঘন্টা বেশি, তাই তো? প্রায় 6 ঘন্টার কাছাকাছি বা 6 ঘন্টার বেশি আমরা এটা বলতে পারি। আচ্ছা, ভরা কটাল মরা কটাল মনে আছে? ভরা কটাল কি কি তিথিতে হয় বলো তো? ভরা কটাল হয় তোমার পূর্ণিমা তিথি আর অমাবস্যা তিথি। আবার এর মধ্যে পূর্ণিমা তিথির থেকে অমাবস্যা তিথিতেই কিন্তু জোয়ারের প্রাবল্য বেশি থাকে, তাই তো? আচ্ছা, আর মরা কটাল কোন তিথিতে হয়? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। ভেরি গুড। তাহলে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয় মরা কটাল। আচ্ছা, যখন মরা কটাল হয় তখন বলো তো এই সময় চাঁদ এবং পৃথিবীর অবস্থান কেমন থাকে, কেমন লক্ষ্য করা যায়? হ্যাঁ, ঠিকই বলো, চাঁদ, পৃথিবী এবং সূর্য, আমরা তিনটের কথাই বলতে পারি। তো চন্দ্র, পৃথিবী এবং সূর্য তিনটি কিন্তু নির্দিষ্ট মানে অবস্থান করতে লক্ষ্য করা যায়। সেটা কত? 90 ডিগ্রি কোণে পৃথিবীর সাপেক্ষে সূর্য এবং চন্দ্র 90 ডিগ্রি কোণে অবস্থান করতে দেখা যায়, তাই তো? আচ্ছা, একটা স্রোত থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, যে বলতো উষ্ণ স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যদি কোথাও মিলিত হয়, তাহলে সেই মিলিত স্থানকে কি বলা হয়? উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলিত স্থানকে হিমপ্রাচীর বলা হয়ে থাকে। অর্থাৎ একদিকে শীতল জল এবং অন্য একদিকে উষ্ণ জল, দুটি জলের একটা সীমারেখা লক্ষ্য করা যায়, সেটাকে আমরা বলছি হিমপ্রাচীর, তাই তো? এছাড়াও আরো অনেক প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যাই হোক, তোমরা খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো, উত্তর দিচ্ছ। আমি আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বের যে দ্বিতীয় পর্ব আলোচনা করার কথা বলেছিলাম, সেই অংশই আজকে আলোচনা করব, ঠিক আছে? তাহলে সবাইকে বলছি আজকেরও একটু সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত থাকো। আমি যে প্রশ্নটা বলবো সেই প্রশ্নটা সবাই একটু নোট ডাউন করে নেবে এবং তারপরে সঠিক উত্তরটা সেখানে লিখে রাখবে। তাহলে তোমাদের কিন্তু এই অনুশীলনীর সমস্ত বা সবকটা প্রশ্নোত্তর একটা নির্দিষ্ট জায়গায় নথিবদ্ধ থাকবে। তোমরা যখন পড়বে নির্দিষ্ট চ্যাপ্টারটা এবং যখন প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য, তখন কিন্তু তোমাদের এটা একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো, এবং যদি কোনো প্রশ্ন, আগে তো আমরা আলোচনা করেইছি, তাও যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে দেখো, এই যে তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের প্রশ্নোত্তর আলোচনার আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করছি। প্রথম যে প্রশ্ন আলোচনা করব সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করা। আমরা আজকে কি কি আলোচনা করব বলো তো? হ্যাঁ, শূন্যস্থান পূরণ করব, সত্য মিথ্যা অর্থাৎ সঠিক এবং ভুল এটা আলোচনা করব, আবার তার সাথে আলোচনা করব তোমার যেটা হলো 2-1 কথায় উত্তর দাও, এটা সম্পর্কেও আমরা আলোচনা করব, ঠিক আছে? কারোর কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই বলবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে
গৌণ জোয়ার সৃষ্টি হয়। বলতো পৃথিবীর কটি জোয়ার আমরা লক্ষ্য করতে পারি? একটি হচ্ছে মুখ্য জোয়ার আর একটি হচ্ছে গৌণ জোয়ার। হ্যাঁ, তাহলে আমরা পৃথিবীর দুটি জোয়ার দেখতে পাই, একটা হচ্ছে মুখ্য জোয়ার আর একটা হচ্ছে গৌণ জোয়ার। তো মুখ্য জোয়ার যখন হয় সেটা একদম পৃথিবীর যে স্থানটা চাঁদের সামনে আসে তখন সেখানে কি হয়? মুখ্য জোয়ার হয়। বিপরীত স্থানে কি হয়? হ্যাঁ, 180 ডিগ্রি ঠিক বিপরীত স্থানে গৌণ জোয়ার হয়। তাই চাঁদের কেন্দ্র থেকে পৃথিবীর বিপরীত স্থানে যেহেতু এই যে দূরত্বটা অনেকটাই বেশি, প্রায় 11,000, একদম ঠিক 11,200 কিলোমিটার যখন হয়, তখন চাঁদ বা সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি ততটা প্রবলভাবে দেখা যায় না বা বোঝা যায় না, তাই না? সেই বোঝা যায় না, সেই জন্য সেখানটাতে গৌণ জোয়ার হয়। আর এখানটাতে এই গৌণ জোয়ার মূলত কার কারণে হয়? পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। তাহলে সঠিক উত্তর কি হলো? তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো যে পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হতে দেখা যায়। তাহলে নির্দিষ্ট স্রোতের প্রভাবে এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কিন্তু তুষারপাত হতে দেখা যায়। হ্যাঁ, তাহলে অনেক সময় দেখা যায় যে এই যে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হবে, আগে আমাদের মাথায় রাখতে হবে কোন স্রোতের প্রভাবে তুষারপাত হতে পারে, উষ্ণ স্রোত না শীতল স্রোত? কোন স্রোত? শীতল স্রোত। তাহলে শীতল কোন স্রোতের প্রভাবে হতে পারে? একদম ঠিক, শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। কারণ আমাকে ম্যাপে মনে রাখতে হবে এটা যে উত্তর আমেরিকার যে প্রান্তে এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলটি লক্ষ্য করা যায়, সেখানে তুষারপাত কোন স্রোতের প্রভাবে হবে? তাহলে এটা সঠিক উত্তর হবে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হতে দেখা যায়, তাই তো? আচ্ছা, দেখো এখানকার যে প্রশ্নগুলো বলা হচ্ছে, এই প্রশ্নগুলো তোমাদের পাশে সালও উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন সালে এই প্রশ্নগুলো এসেছিল। ঠিক আছে, সালগুলো একটু তোমরা মাথায় রাখবে। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে শীতল জল আমরা কটা স্রোতের সম্পর্কে জেনেছি? উষ্ণ স্রোত আর শীতল স্রোত। উষ্ণ স্রোত কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যে স্রোত যায় সেটা হচ্ছে উষ্ণ স্রোত। এই উষ্ণ স্রোতের অপর নাম কি? পৃষ্ঠ স্রোত আর বহিঃস্রোত, তাই তো? আর শীতল জল যখন মেরু অঞ্চল থেকে এই নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হতে দেখা যায়, সেটা তখন তাহলে কি স্রোত হয়? সেটা অন্তঃস্রোত বা গভীর স্রোত, তাই তো? আমরা যে কোনো একটা বলতে পারি অন্তঃস্রোত বা গভীর স্রোত হিসাবে এই শীতল জল মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হতে দেখা যায়। ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে যদি মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে কি বলা হয়? ড্যাশ বলা হয়। তাহলে কি বলা হয় যখন ভরা কটাল হয়? তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, একদম ঠিক তোমরা ধরতে পেরেছো, বান ডাকা বলা হয়। একে আবার অনেক সময় সাড়াসাড়ির বান ও বলা হয়ে থাকে, তাই তো? তাহলে এই যে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে, অর্থাৎ যখন জোয়ারের জলটা মোহনা দিয়ে নদীর অভ্যন্তরে প্রবেশ করে, একটা প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যায় এবং বড় বড় ঢেউ লক্ষ্য করা যায়, যার প্রভাবে অনেক সময় ক্ষতি লক্ষ্য করা যায়। এটা কোন ঋতুতে বেশি হয়? বর্ষা ঋতুতে, কারণ তখন জলের পরিমাণটা অনেক বেশি থাকে, সেই জন্য একে বান ডাকা বলা হয়। তাহলে আমি একটু বলে দিই এখানটাতে
পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হতে দেখা যায়। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে অন্তঃস্রোত বা গভীর স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আর ভরা কটালের সময় সমুদ্রের জল যখন প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে কি বলা হয়? বান ডাকা বলা হয়। আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলো রয়েছে, বলা হচ্ছে ড্যাশ বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি হয়। কোন বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি হয় বলতো? একদম ঠিক বলেছো, নিয়ত বায়ুর প্রভাবে। কারণ নিয়ত বায়ু প্রবাহ কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলের ওপর দিয়েই সারা বছর ধরে প্রবাহিত হতে দেখা যায়, তাই না? সেই জন্য এই নিয়ত বায়ুর প্রভাবে উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত কিন্তু উৎপত্তি হতে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এবার বলা হচ্ছে মাদাগাস্কার স্রোত ড্যাশ মহাসাগরে বয়ে যায়। তাহলে এখানে শুধু উল্লেখ করতে হবে আমাকে মাদাগাস্কার স্রোত, আমাকে এটা মাথায় রাখতে হবে। ম্যাপ অনুযায়ী তোমাদেরকে বলেছি মাথায় রাখতে হবে। সঠিক উত্তর কোনটা? মাদাগাস্কার স্রোত ভারত মহাসাগরে বয়ে যায়। ঠিক আছে। ভাটার সময় নৌকা নদীর ড্যাশের দিকে যায়। ভাটার সময় নৌকা নদীর কোন দিকে যায়? নদীর উজানের দিকে যায়। ঠিক আছে। মুখ্য জোয়ার হয় ড্যাশের আকর্ষণে। তাহলে একটু আগে আমরা আলোচনা করলাম গৌণ জোয়ারের কথা। গৌণ জোয়ার হওয়ার মূল কারণ কি ছিল? পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে। আর যদি মুখ্য জোয়ারের কথা বলা হয়, তাহলে আমাকে চাঁদ এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির কথা বলতে হবে। কারণ চাঁদ এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির জন্যই কিন্তু পৃথিবীর যে অংশটা ঠিক চাঁদের সামনে আসে, সেই অংশে মুখ্য জোয়ার দেখা যায় বা হয়, তাই তো? আচ্ছা, এবার রয়েছে আমাদের ড্যাশ উপকূলে সমুদ্র স্রোতের জন্য কুয়াশা সৃষ্টি হয়। তাহলে কোন উপকূলে সমুদ্র স্রোতের জন্য কুয়াশা সৃষ্টি হয়? এটা আমরা একটু আগে জেনেছি, সেটা হচ্ছে উত্তরটা কি বলতো? সেখানটাতে তুষারপাতও যেমন লক্ষ্য করা যায়, যে শীতল ল্যাব্রাডর স্রোতের জন্য সেখানে তুষারপাত হতে দেখা যায়। আবার এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে এখানটাতে একটা উষ্ণ স্রোত আর একটা শীতল স্রোত, এই দুটির মিলনের জন্য, অর্থাৎ যখন দুটি একই স্থানে যখন মিলিত হয়, তখন এই স্থানে কিন্তু কুয়াশা, ঝড়ঝঞ্ঝা, বৃষ্টিপাত হতে দেখা যায় বা লক্ষ্য করা যায়। তাহলে কোন কোন স্রোত বললাম? উষ্ণ উপসাগরীয় স্রোত আর শীতল ল্যাব্রাডর স্রোত। তাহলে কোথায় হচ্ছে? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সমুদ্র স্রোতের জন্য কুয়াশা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আরেকটু রিপিট করে দিই তোমাদের সবাইকে। নিয়ত বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি হয়। মাদাগাস্কার স্রোত কোন মহাসাগরে বয়ে যায়? ভারত মহাসাগরে দেখা যায়। ভাটার সময় নৌকা নদীর কোন দিকে যায়? উজানের দিকে যায়। মুখ্য জোয়ার সৃষ্টি হয় চন্দ্র এবং সূর্যের মাধ্যাকর্ষণের আকর্ষণে। ড্যাশ উপকূলে সমুদ্র স্রোতের জন্য কুয়াশা সৃষ্টি হয়। কোন উপকূলে? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সমুদ্র স্রোতের জন্য কুয়াশা সৃষ্টি হয়। ঠিক আছে, বোঝা গেল তাহলে? আচ্ছা, এবার আমরা কোনো বাক্য সত্য কিংবা অসত্য, অর্থাৎ সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল, বা সত্য মিথ্যা, আমরা এটা জানবো। ঠিক আছে। তো দেখো, প্রথমেই যেটা বলা হচ্ছে, প্রথম যে প্রশ্ন, শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত ও বলা হয়। কোন স্রোতকে পৃষ্ঠ স্রোত বলা হয় আগে বলো?
উষ্ণ স্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয়। তাহলে এখানে কি বলা হচ্ছে? শীতল সমুদ্র স্রোতকে। তাহলে এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ভুল। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে গৌণ জোয়ার পৃথিবীর চন্দ্রের আকর্ষণের ফলে সৃষ্টি হয়। আমরা এতক্ষণ কি আলোচনা করছিলাম? এই প্রশ্ন আমরা ইতিমধ্যেই পেয়েছি যে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণের ফলে কি জোয়ার হয়? মুখ্য জোয়ার হয়। আর কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কি জোয়ার হয়? গৌণ জোয়ার হয়। তাহলে এখানে যে কথাটি বলা হলো, গৌণ জোয়ার পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণের ফলে সৃষ্টি হয়, উত্তরটা ঠিক না ভুল? উত্তরটা হচ্ছে ভুল। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। আচ্ছা, কি বলা হচ্ছে? নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। বলতো নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জল সর্বাধিক থাকে কিনা? কারণ নিরক্ষীয় অঞ্চলে যেমন প্রত্যেক দিন একটা মানে একদম সমকোণে যখন সূর্যের রশ্মি পড়ে তখন কিন্তু সেখানে খানিকটা জল বাষ্পীভূত হয়ে যায়, আবার সেখানে প্রত্যেক দিন কিন্তু বিকেলে কি বৃষ্টি হয় বলতো? 4 o'clock রেন দেখা যায়। তাহলে এই হওয়ার জন্য এই নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে? নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের লবণতা কিন্তু সর্বাধিক থাকছে না। তাহলে কোন অঞ্চলে লবণতা সর্বাধিক থাকে? একদম ঠিক হচ্ছে, সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। তাহলে এখানকার এই যে স্টেটমেন্ট, এটা কি সত্য না ভুল? এটা হচ্ছে ভুল হবে, স্টেটমেন্টটা ভুল। যে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের লবণতা সর্বাধিক থাকে, এটি ভুল। যদি ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে তাহলে এটাকে আমরা সত্য মনে করতাম। ঠিক আছে। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কি বলা হয়? এটা একদম সহজ। সমুদ্রে ভাসমান অর্থাৎ সমুদ্রে ভেসে থাকে বরফের যে স্তূপ, বরফের বড় বড় চাই, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে হিমশৈল বলা হয়। তাহলে এই কথাটি ঠিক না ভুল? কথাটি একদম সত্য বলা হয়েছে যে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলা হয়। ঠিক আছে, এটা একদম সঠিক উত্তর হলো। সূর্য, চাঁদ ও পৃথিবীর যে সরলরৈখিক অবস্থান, সেই অবস্থানকে কি বলা হয়? যখন একই সরলরেখায় সূর্য, চন্দ্র এবং পৃথিবী তিনটি একটা যোগাযোগ স্থাপন করে এবং একটি সরলরেখার মধ্যে অবস্থান করতে দেখা যায়, সে অবস্থানকে কি বলা হয়? সিজিগি অবস্থান বলা হয়, তাই না? তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে প্রথম যেটা আমরা বললাম, শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয়, এটা ভুল। গৌণ জোয়ার পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণের ফলে সৃষ্টি হয়, এটাও ভুল। নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটা ভুল। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কি বলা হয়? হিমশৈল বলা হয়, এটা সত্য। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কি বলা হয়? সিজিগি বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম মগ্নচড়া প্রশান্ত মহাসাগরে আছে। কোথায় আছে এটা? একদম ঠিক আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায় পৃথিবীর বা বিশ্বের বৃহত্তম মগ্নচড়া। এটা বলা হচ্ছে, বলছে যে প্রশান্ত মহাসাগরে আছে, তাহলে এটা ভুল। সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ হচ্ছে আবর্তন গতি। তাহলে আবর্তন গতির জন্য কি সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ হয়? কি মনে হচ্ছে তোমাদের? বলো তোমাদের কি মনে হচ্ছে? সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ অর্থাৎ কি বলতো? সমুদ্র স্রোত যদি কোনো একটা অঞ্চলে যেতে যেতে বা একটা জায়গায় যেতে যেতে সেটা উষ্ণ স্রোত হতে পারে বা শীতল স্রোত হতে পারে, সেটা যদি তার দিক পরিবর্তন করে, অর্থাৎ উত্তর দিকে যেতে যেতে দক্ষিণ মানে পূর্ব দিকে পশ্চিম দিকে ভাগ হয়ে যেতে পারে, বা আর কি কারণে হয় বলতো? উপকূলের তারতম্যের জন্য হতে পারে। উপকূল
যে অঞ্চলে উপকূল থাকলো সেখানে ধাক্কা খেয়ে স্রোতটি তার দিক পরিবর্তন করবে। তাহলে এটা কি হবে? সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ আবর্তন বলছে, তাহলে এটা কথাটি সত্য নয়, এটা হচ্ছে ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর কি দাঁড়ালো? ভুলটাই হচ্ছে সঠিক, মানে স্টেটমেন্টটা হচ্ছে ভুল। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয়। ঠিক, একদম ঠিক বলেছে। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয়, কারণ পূর্ণিমা তিথিতে বা অমাবস্যা তিথিতে দুটোই কিন্তু একই সরল রেখায় অবস্থান করতে দেখা যায়, কিন্তু শুধুমাত্র পৃথিবী এবং চাঁদের অবস্থান পরিবর্তনের জন্য অমাবস্যায় জোয়ার বেশি প্রবল হয়। অমাবস্যার সময় কি হয়? অমাবস্যার সময় হয় যে একটা দিকে পৃথিবী, তারপরে রয়েছে চাঁদ, তারপরে রয়েছে সূর্য, অর্থাৎ পৃথিবীর ওপরে চন্দ্র এবং সূর্য একই দিক থেকে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর পূর্ণিমা তিথিতে কি হচ্ছে? মাঝখানে পৃথিবী, একদিকে সূর্য এবং একদিকে চন্দ্র থাকার জন্য কি হচ্ছে? তখন আকর্ষণ বল একটু কম হয়ে যায়, তখন জোয়ারের পরিমাণটা কম হয়। পূর্ণিমা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে। এইটা হচ্ছে, দেখো বলতে বলতে, এটা হচ্ছে পূর্ণিমা তিথিতে চন্দ্র এবং সূর্যের অবস্থান। চন্দ্র সূর্য কোথায় থাকে পূর্ণিমা তিথিতে? পূর্ণিমা তিথিতে চন্দ্র এবং সূর্য থাকে, কি বলছে, মাঝখানে থাকে। কিন্তু এইটা হচ্ছে কখন থাকে? অমাবস্যা তিথিতে। দেখো এই যে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে রয়েছে, তাহলে অমাবস্যা তিথিতে এইটা হয়। তাহলে এইটা কি হচ্ছে? ভুল। তাহলে স্টেটমেন্টটা ভুল দিয়েছে। পূর্ণিমা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে না। মুখ্য জোয়ারের সমকোণে গৌণ জোয়ার হয়। মুখ্য জোয়ারের সমকোণে কি হয়? ভাটা হয়। আর মুখ্য জোয়ারের ঠিক বিপরীতে প্রতিপাত স্থান, অর্থাৎ 180 ডিগ্রি যে অবস্থান লক্ষ্য করা যায়, সেখানটাতে গৌণ জোয়ার হয়। তাহলে স্টেটমেন্টটা ভুল হলো, তাই তো? আচ্ছা, তাহলে আমি আরেকটু বলে দিই, একটু সত্য মিথ্যা তাহলে হয়ে যাবে। বিশ্বের বৃহত্তম মগ্নচড়া প্রশান্ত মহাসাগরে আছে, স্টেটমেন্টটা ভুল। সঠিক কি? আটলান্টিক মহাসাগর। সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ আবর্তন না, আবর্তনের জন্য কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়, কিন্তু দিক পরিবর্তন কিন্তু আবর্তন দায়ী নয়। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয়, এটা একদম সত্য। অমাবস্যাতেই জোয়ারের জলের উত্থান বেশি হয়। পূর্ণিমা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে, এটা একদম ভুল। কোন তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে? অমাবস্যা তিথিতে, তাহলে এটা ভুল হলো। মুখ্য জোয়ারের সমকোণে গৌণ জোয়ার হয়। মুখ্য জোয়ারের সমকোণে কি হয়? ভাটা হয়। তাহলে সত্য মিথ্যা বুঝতে পারলে সবাই? কোনো প্রশ্ন নিয়ে কারোর কোনো কনফিউশন? আচ্ছা, এবার দু এক কথায় বা দু একটি শব্দে উত্তর দেওয়ার যেটা রয়েছে সেটা। প্রথম যেটা প্রশ্নটা সেটা হচ্ছে সিজিগি কাকে বলা হয়? কাকে বলে? সিজিগি কাকে বলে আমরা বারবার আলোচনা করেছি, জেনেছি। সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে কি বলা হয়? সিজিগি। একদম সঠিক উত্তর দিয়েছো তোমরা। এগুলো কিন্তু আমরা বারংবার আলোচনা করেছি, তো সেই জন্যই আমি বারবার বলি তোমাদের, আমরা যদি কোনো প্রশ্ন বিভিন্নভাবে বারবার আলোচনা করি, কোনো না কোনোভাবে কিন্তু আমাদের সঠিক উত্তরটা অবশ্যই জানা হয়ে থাকে। তার জন্য টেক্সট বই এবং এই অনুসরণীটাকে তোমাদেরকে ভালো মতো অভ্যাস করতে হবে। পেরিজি জোয়ার বলতে কি বোঝো? কখন হয় পেরিজি জোয়ার তোমরা বলো? যখন চন্দ্র এবং পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়, অর্থাৎ 3,56,000 কিলোমিটার, তাই তো? এই কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থানকে আমরা
পেরিজি বলে থাকি। আর অ্যাপোজি কখন হয়? পৃথিবী এবং চন্দ্রের সর্বাধিক দূরত্বের অবস্থানকে অ্যাপোজি বলা হয়। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? কি প্রধান খাদ্য সামুদ্রিক মাছের? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কিন্তু প্লাঙ্কটন। সেটা জুপ্লাঙ্কটন হতে পারে, আবার ফাইটোপ্লাঙ্কটনও হতে পারে, কিন্তু সামুদ্রিক মাছ মূলত প্লাঙ্কটনই কিন্তু খায়। মরা জোয়ার কোন তিথিতে হয়? তাহলে ভরা জোয়ার কোন তিথিতে হয় আগে বলো? পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে ভরা জোয়ার লক্ষ্য করা যায়। আর মরা জোয়ার হয় যখন সমকোণে অবস্থান করে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। একদম ঠিক বলেছ। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? তাহলে ক্রান্তীয় সমুদ্রে তাপমাত্রার পরিমাণ বেশি না কম? বেশি। বেশি হওয়ার জন্য তাহলে এখানটায় কি স্রোত হয়? উষ্ণ স্রোত সৃষ্টি হয়। এই উষ্ণ স্রোত কোন দিকে প্রবাহিত হয়? পৃষ্ঠস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হতে দেখা যায়। জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ কি? বলতো জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ কি? একদম ঠিক বলেছ, চাঁদ এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির হলো জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ। কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত? খুব ভালো একটা প্রশ্ন। যে আজকে ঠিক যে স্থানে মুখ্য জোয়ার হয়েছে এই স্থানে আবার যদি মুখ্য জোয়ার হয় সেটা কত সময় লাগবে? সেটা সময় লাগবে 24 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড, তাই তো? তাহলে কেন এরকম সময়ের পার্থক্য হচ্ছে সেটা তোমরা আলোচনায় তোমাদেরকে বলেছি আমি, যে পৃথিবীও যেমন তার নিজের কক্ষপথে ঘুরপাক খাচ্ছে, চাঁদও ঠিক একই রকম ভাবে ঘুরপাক খাচ্ছে। তাহলে পৃথিবী যখন ঘুরপাক খাচ্ছে, চাঁদ যেহেতু তার পরিক্রমণ কাল ছোট, সে ঘুরতে ঘুরতে কি হচ্ছে, একটু এগিয়ে যাচ্ছে। যখন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার জন্য পৃথিবীর নির্দিষ্ট স্থানে যে জোয়ার কথা বলা হচ্ছে সেই কৌণিক দূরত্ব দাঁড়াচ্ছে কত? 13 ডিগ্রি 4 মিনিট মতো দূরত্ব দাঁড়ায়, তাই তো? তারপরে এই 13 ডিগ্রিকে যদি আমরা মিনিটে কনভার্ট করি হয় কত? 52 মিনিটের কাছাকাছি হয়। আর পৃথিবী তার নিজের অক্ষের ওপর পরিক্রমণ করতে সময় লাগে কত? 23 ঘন্টা 56 মিনিট। তাই 23 ঘন্টা 56 মিনিট 41 সেকেন্ডের সাথে এই 52 ডিগ্রি 4 মিনিট যদি আমরা যোগ করি, তাহলে টোটাল সময়টা দাঁড়াচ্ছে কত? 24 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড। বোঝা গেল তাহলে? আর একবার বলে দিই একটু, সিজিকি কাকে বলা হয়? সূর্য, চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সিজিকি বলা হয়। পেরিজি জোয়ার বলতে কি বোঝা হয়? পূর্ণ পরিক্রমণকালে, অর্থাৎ চাঁদ এবং পৃথিবীর সবচেয়ে কম দূরে যে অবস্থান করে, যখন সে কম দূরে অবস্থান করার জন্য, অর্থাৎ তখন দূরত্বের পরিমাণ কত হয়? 3,56,000 কিলোমিটার। এই নিকটতম অবস্থানকে কি বলা হয়? পেরিজি বলা হয়। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্লাঙ্কটন। মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ স্রোত। জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ কি? চাঁদ এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ। কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড, তাই তো? আচ্ছা, আর অল্প কয়েকটা প্রশ্ন আছে আমাদের। সমুদ্র স্রোতের গড় গতিবেগ কত?
সমুদ্র স্রোতের গড় গতিবেগ হচ্ছে 5 থেকে 10 কিলোমিটার। এটা হচ্ছে সমুদ্র স্রোতের গড় গতিবেগ। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কি হয়? উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর গড়ে ওঠে। কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে? জাপানের যে উপকূল উষ্ণ থাকে নির্দিষ্ট একটি স্রোতের কারণে, উষ্ণ কুরেশীয় স্রোতের মাধ্যমে। দুটি জোয়ারের মধ্যে সময়ের প্রকৃত ব্যবধান কত? এখানে কিন্তু দুটি জোয়ার, মুখ্য জোয়ারের কথা বলা হয়নি। যদি মুখ্য জোয়ার বলে বা দুটি গৌণ জোয়ার বলে তখন কিন্তু এই সময়ের পরিবর্তন হবে। কিন্তু যদি দুটি জোয়ার বলা হয়, অর্থাৎ একটি মুখ্য জোয়ার হলো, তার ঠিক কত ঘন্টা পরে গৌণ জোয়ার হয় বলতো? 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড পরেই। তাহলে এখানে আমাকে প্রশ্নটা আগে বুঝে নিতে হবে, দুটি জোয়ারের মধ্যে সময়ের প্রকৃত ব্যবধান কত? 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড। আচ্ছা, চাঁদের অপসূর অবস্থান, অপসূর অবস্থান মানে একদম ঠিক চাঁদ এবং পৃথিবীর সর্বাধিক দূরত্বের অবস্থানটায় অপসূর অবস্থান বলা হয়। এটাকে কি বলা হয়? অ্যাপোজি বলা হয়। কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? কোন তিথিতে হয় জোয়ার অতি প্রবল? অমাবস্যা তিথিতে জোয়ার অতি প্রবল হয়, তাই তো? আচ্ছা, কোন ঋতুতে হুগলি নদীতে সাঁড়াসাঁড়ির বাঁধ দেখতে পাওয়া যায়? কোন ঋতুতে হয়? বর্ষা ঋতুতে হুগলি নদীতে সাঁড়াসাঁড়ির বাঁধ লক্ষ্য করা যায়। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, তাই তো? এই গ্র্যান্ড ব্যাংক হচ্ছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। কোন মহাসাগরে লক্ষ্য করা যায়? আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায়। তাই আমি একটু বলে দিই আবার, সমুদ্র স্রোতের গড় গতিবেগ 5 থেকে 10 কিলোমিটার। ভেরি গুড। উষ্ণ শীতল স্রোতের মিলনস্থলে কি হয়? হিমপ্রাচীর লক্ষ্য করা যায়। কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে? উষ্ণ কুরেশীয় স্রোতের প্রভাবে। দুটি জোয়ারের মধ্যে সময় প্রকৃত ব্যবধান 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড। চাঁদের অপসূর অবস্থানকে কি বলা হয়? অ্যাপোজি। কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? অমাবস্যা তিথিতে। কোন ঋতুতে হুগলি নদীতে সাঁড়াসাঁড়ির বান ডাকে? বর্ষা নদীতে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? গ্র্যান্ড ব্যাংক। ঠিক আছে, আচ্ছা, আমরা এতক্ষণে যে প্রশ্নগুলো আলোচনা করলাম প্রশ্নোত্তর পর্বে, দেখো শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, আর দুই একটা কথায় উত্তর দাও, এইগুলো অর্থাৎ আমরা দুটো তিনটে বই থেকেই সমস্ত প্রশ্ন, প্রথম দিন মাল্টিপল চয়েস আর স্তম্ভ মেলাও, পরের দিন এই প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। তো আমি আশা করব তোমরা সবাই এগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনেছো এবং খাতায় নোট ডাউন করে নিয়েছো। আমি পরবর্তী ক্লাসে এইখান থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। সবাই একটু নিজেদের মতো করে প্রস্তুত থেকো, ঠিক আছে? আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে আবার আমরা নতুন কোনো অংশ, তার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।